বাংলাদেশের ঢাকা থেকে আমি মিনহাজুল আবেদীন, সকলকে স্বাগত জানাচ্ছি ইনসাইড বাংলা প্রেজেন্স সমকালীন সংলাপ টক শোতে। গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে একটি শব্দ সবার মুখে, জুলাই চেতনা। কি এই জুলাই চেতনা? এটি কি মুক্তিযুদ্ধের চেতনার মতো, যে এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশের বাইরে হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, যে এই মুক্তিযুদ্ধের চেতনার ধারী দল আওয়ামী লীগ এবং তাদের দোসররা এতকাল বাংলাদেশের মানুষকে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, এবং এই মুক্তিযুদ্ধের চেতনার ফলে কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু আজকে স্বৈরাচার হয়ে উঠেছিল এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে দেশও ছাড়তে হয়। তো এই জুলাই চেতনাটা আসলে কি? এটা কি খায় নাকি মাথায় দেয়? এটা কি আসলে বাজারে বিক্রি হয়? এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অর্ণব হুসাইন, মুখ্য সংগঠক জুলাই মঞ্চ। এছাড়াও আমাদের সাথে আজকে উপস্থিত আছেন রাকিব মাহমুদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও তিনি জুলাই মঞ্চের দপ্তর সম্পাদক। আমি শুরুতেই অর্ণব হুসাইন ভাই আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, এখানে তো আপনি নিজেও অংশগ্রহণ করেছেন। তো ওই সময়টার আসলে সংক্ষিপ্ত করে যদি আমাদেরকে মূল বিষয়গুলো বলতেন, আপনি নিজে কি দেখেছেন বা আপনার সাথে কি ঘটনাগুলো ঘটেছে জুলাই আগস্ট মাসে। ধন্যবাদ প্রথমেই আমাদের মিনহাজুল আবেদিনকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। জুলাইটা আসলে প্রথমে যেই আমাদের আন্দোলনটা ছিল, সেই আন্দোলনটা ছিল হচ্ছে কোটা সংস্কারের আন্দোলন। মানে 2018 সালে যে কোটা সংস্কার হয়ে গেছিল, হাইকোর্ট জুনের 5 তারিখ এটি রায় দেয় যে তারা আবার সেই কোটাকে ফিরে আনতে চায়। তা আমাদের আন্দোলন ছিল 5 তারিখেই। আমি তৎকালীন 18 সালে যে কোটা আন্দোলনের যে আহ্বায়ক ছিল হাসান আল মামুন ভাই, উনি, তারপর নাজমুল হাসান সহ আরো অনেকেই, আমরা ওই সময় একটা তাৎক্ষণিক প্রতিবাদ জানাই সন্ধ্যার সময়, যে 18 সালে যে পরিপত্র সেটি বহাল রাখতে। এই দাবিতেই আমাদের আন্দোলন ছিল। এবং পরের দিন, ওই দিন ঘোষণা দেয় হাসান আল মামুন ভাই যে পরের দিন সকাল 11টার সময় সারা বাংলাদেশের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই একই দাবিতে যাতে সবাই মাঠে নামে। আমরা দেখেছি পরের দিন 1 জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিলের দাবিতে সবাই রাস্তায় নামে। কিন্তু পরবর্তীতে আপনারা দেখেন 14 তারিখ পর্যন্ত, 13 তারিখে যখন রাষ্ট্রপতির কাছে আমাদের পার্টির দাবি দেওয়া সুন্দরভাবে উপস্থাপন করা হয়, সেই পর্যন্ত এটি কোটা সংস্কার আন্দোলন ছিল। 14 তারিখ বিকালবেলা তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা বক্তব্য যে চাকরি কি তাহলে রাজাকারের নাতিপতি পাবে, এই কথাটার প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ একটি ক্ষোভ সৃষ্টি হয়। এই যে ট্যাগিং এর যে রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছিল, যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার, যে আমরা মুক্তিযোদ্ধা আর বাকি সবাই, মানে আওয়ামী লীগ, আমরা বলতে আওয়ামী লীগ শুধু মুক্তিযোদ্ধা আর বাকি বাংলাদেশের সকল জনগণ হচ্ছে এখানটা ভাড়াটিয়া, তারা কেউ কিছু করে নাই দেশের জন্য, কেউ এই দেশের নাগরিক না, কেউ কোনো কিছু নাই। এই যে ট্যাগিং এর যে রাজনীতি, এই রাজনীতিতে বাংলাদেশের মানুষ খুবই বিরক্ত ছিল। তারই প্রেক্ষিতে তারা এইখান থেকে বের হওয়া আসার জন্যই ওই দিন রাত্রেবেলা প্রতিটা বিশ্ববিদ্যালয়, পাড়া মহল্লায় স্লোগান ওঠে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা ঠিক তারপরের দিন এই স্লোগানটাকে কিন্তু আমরা পরিবর্তন করে দিই, তুমি নও আমি নই, রাজাকার রাজাকার। কারণ আমরা রাজাকার হইতে চাই না, কিন্তু ওই যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল ওই দিন রাত্রে। যাক, যেটা বলছিলাম, এইভাবে করে আন্দোলনটা তখন সরকারের ডাইরেক্ট মুখোমুখি আন্দোলনে পরিণত হয়ে যায়। এর আগে কিন্তু এটা সরকারের সাথে কোনো ধরনের সম্পৃক্ত ছিল না, বা সরকারের সাথে কোনো ধরনের আমাদের ঝামেলা ছিল না ছাত্রদের। কিন্তু ওই দিন 14 তারিখের বক্তব্যের পরে এটি সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলনে দাঁড়াতে হয়। এবং আমরা দেখেছি পরের দিন 15 তারিখে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মল চত্বর থেকে ভিসি চত্বর পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদেরকে মারতে মারতে আসছে, সেখানে নারী শিক্ষার্থীদের উপরও হামলা করা হয়েছে। সেই হামলার প্রেক্ষিতেই কিন্তু জনগণ পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। এর আগে কিন্তু সারা বাংলাদেশে এত ম্যাসিভ ভাবে হয় না, আন্দোলন হয় না। এই 15 তারিখের দুপুরবেলার হামলার পরেই কিন্তু সারা বাংলাদেশের সবাই এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে।
এবং পরবর্তীতে একটি গণ অভ্যুত্থানের রূপ নেয়। এর সবাই বাংলাদেশের সবাই জানে যে কিভাবে হয়েছে, 16 তারিখ কি হয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইয়ার থেকে ছাত্রলীগের নিষিদ্ধ করা হয়েছে। 17 তারিখ হলের গেটে লেখা দেওয়া হয়েছে কাগজে করে, এই হল ছাত্রলীগ মুক্ত। 16 তারিখ রাত্রেবেলা ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। 17 তারিখ পুলিশ আবার দিচ্ছে যে হচ্ছে হলগুলো বন্ধ করে দিতে হবে, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনেক আহত হয়েছে। তারপর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় কিন্তু ম্যাসাকার করে ফেলছে পুলিশ। টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে বিভিন্ন জায়গায় গুলিও ছুড়েছে। এরপরে দেখছেন আবু সাইদের শহীদ হওয়া পুলিশের গলিতে। এরপরে কিন্তু আন্দোলন মানুষের মুখে একটা চেতনা নিয়ে আসে যে আবু সাইদ যেভাবে করে হাত উঁচু করে নিজের জীবনকে সবার সামনে বিলিয়ে দিয়েছে, সেখান থেকে কিন্তু মানুষ একটা যে আমি নয় কেন, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, রক্তের উপর দাঁড়িয়ে কোনো ধরনের আপোষ হবে না। শেখ হাসিনা কিন্তু অনেকবার চেয়েছে আমাদের সাথে আপোষ করতে, ছাত্রদের সাথে অনেকবার ডেকেছে, কিন্তু সাধারণ ছাত্ররা তখন একটা কথা বলছে, রক্তের উপর দাঁড়িয়ে কোনো আপোষ নাই, রক্ত ঝরানোর আগে হয়তো আপনাকে বলা উচিত ছিল যে আমরা আলোচনায় বসবো। এইভাবে করে আন্দোলনটা আস্তে আস্তে বেগমান হয়। আমার চোখে যে জিনিসটা দেখা পড়ছে সেই জিনিসটা হচ্ছে মানুষের 54 বছরের একটা ক্ষোভ এই আন্দোলনে তারা প্রকাশ করেছে। এর আগে অনেক আন্দোলন হচ্ছে, অনেক রাজনৈতিক দলের আন্দোলন করেছে, কিন্তু এইভাবে করে জনগণ এতটা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নাই। এটা শুধুমাত্র ছাত্র আন্দোলনে কিন্তু সীমাবদ্ধ ছিল না। আপনারা দেখছেন একটা 6 বছরের বাচ্চা শিশু মারা গেছে, মেয়ে, তাহলে সে কেন আন্দোলনে আসলো বা সে কেন হইলো? একটা কি মানে দিনমজুর, সেও মারা গেছে এই আন্দোলনে। একজন ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার না হচ্ছে জানি প্রাইভেট কার ড্রাইভার, সেও মারা গেছে। তার মানে এ থেকে বোঝা যায় যে এটা সাধারণ মানুষের আন্দোলন ছিল। ছাত্রদের আন্দোলন শুরু হলে এটা সাধারণ জনগণের আন্দোলন রূপ পাচ্ছে। কেন? এই শোষণের বিরুদ্ধে যে আমাদের যে সিস্টেমেটিক পরিবর্তন চেয়েছিলাম আমরা, 71-এ নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা একটা ভূখণ্ড পেয়ে দিচ্ছি, কিন্তু আমরা কি আসলেই সেই শোষণের বিরুদ্ধে যেতে পারছি? যেতে পারিনি। আমাদের সংবিধান এমন ভাবে ক্রিয়েট করা, সেই ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে, যেখানটা শুধুমাত্র যারা ক্ষমতা যাবে তারা জনগণকে শোষণ করে। এই যে শোষণের নীতি, এই নীতি পরিবর্তনের জন্যই কিন্তু বাংলাদেশের জনগণ ক্ষোভে ফেটে পড়ে এবং এই গণঅভ্যুত্থান তৈরি করে। এবং আমরা বলছি কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে হবে। মানুষ কিন্তু নামছে কেন? বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে। আর বৈষম্যহীন কখন হবে? যখন আমার সিস্টেমেটিক পরিবর্তন হবে। সিস্টেমের পরিবর্তন না হলে, আমার সংবিধানের আইনের পরিবর্তন না হলে কখনোই বৈষম্য কি নিরসন হবে? হবে না। আমরা বলছি যে এই বৈষম্য নিরসন করতে হলে অবশ্যই সবার আগে আমাদের সংস্কার করতে হবে। কোন জায়গায়? আমাদের সাংবিধানিক সংস্কার করতে হবে। আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে সেটার নিয়োগ প্রক্রিয়ার কিছু সংস্কার করতে হবে। এই বিষয়গুলো আগে নিশ্চিত করতে হবে। অনব ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাকে পরবর্তীবার আবারও প্রশ্ন করব। এবার আমি রাকিব ভাই আপনার কাছে আসছি। সেটা হচ্ছে, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং আপনি তো একেবারে সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন। তো আপনি আসলে এই জুলাই আগস্টে আসলে কোন জিনিসগুলো ফেস করেছেন? কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয় বা আমরা যদি বলি যে পাড়া মহল্লায় আসলে যেরকম অবস্থা ছিল, এর থেকে তো আরো ভয়াবহ অবস্থা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কারণ আপনাদেরকে হল থেকে আসলে বের করে দেওয়া হয়েছে, আপনাদের উপরে তো ওই জায়গাটা আসলে ডাইরেক্ট গুলিও করা হয়েছে। তো আপনি আপনার নিজের অভিব্যক্তিটা যদি সংক্ষিপ্তভাবে আগে প্রকাশ করতেন। আচ্ছা, আমরা যেটা দেখি যে কোটা সংস্কার আন্দোলন ছিল একটি যৌক্তিক দাবি। এটা হচ্ছে যে কোটা হচ্ছে 56% এবং মেধার ভিত্তিতে 44% নিয়োগের যে বিষয়টা, এটার বিরুদ্ধে হচ্ছে শিক্ষার্থীরা সোচ্চার হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে আমরা জানি যে এর যে ঐতিহ্য, 52 আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের থেকে শুরু করে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লিডিং পর্যায়ে ছিল, কোটা সংস্কার আন্দোলন 2018তেও লিডিং পর্যায়ে ছিল এবং 2024 কোটা সংস্কার আন্দোলনে একইভাবে তারা হচ্ছে লিডিং পর্যায়ে আসে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলন শুরু করে 1 জুলাই থেকে। তো এই আন্দোলনে 1 জুলাই থেকে যে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ শুরু করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে, তারপর আস্তে আস্তে আন্দোলনটা আরো বেগবান হয়। এক পর্যায়ে আমরা যখন দেখি যে শাহবাগ থেকে ঘোষণা হয় যে বিভিন্ন সড়ক, মহাসড়ক বন্ধ করে দেওয়ার ঘোষণা, বাংলা ব্লকের এই ধরনের কর্মসূচি যখন দেওয়া হয়, তখন হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার যেই ভ্যানগার্ড নামে যে পরিচিত যেই ছাত্রলীগ, সেই ছাত্রলীগ হচ্ছে
একরকম হচ্ছে শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়। তো বিষয়টা হচ্ছে যে ছাত্রলীগ হচ্ছে যখন আক্রমণাত্মক হয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা করে, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 15ই জুলাই যখন হামলা করে, তখন হচ্ছে সর্বপ্রথম হামলা হয় আপনার শহীদুল্লাহ হলের এই অংশতে, অর্থাৎ চাঙ্গারপুলের এই দিক দিয়ে যে প্রবেশ পথটা, এই দিক দিয়ে হচ্ছে ছাত্রলীগ তার হলের ক্যাম্পাসের অন্য ক্যান্ডিডেট এবং মহানগর উত্তর দক্ষিণের যে ভাড়া করা যে গুন্ডা, তাদেরকে নিয়ে হচ্ছে এক ধরনের হামলা চালায়। তো এই হামলাটা ইনস্ট্যান্ট প্রতিহত করতে সক্ষম হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, হলের শিক্ষার্থীরা। তারা হচ্ছে কার্জনের এইখানে হচ্ছে মানে সায়েন্স ফ্যাকাল্টি 3টা হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল মুসলিম হল এবং মোহাম্মদ হাফিজ হল, একত্রিত হয়ে তারা হচ্ছে এখানে এই হামলাকে প্রতিহত করে। এবং এই হামলাকে প্রতিহত করা একটা নজির হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোর জন্য, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেভাবে ছাত্রলীগ হচ্ছে একচ্ছত্র আধিপত্য ছিল, এই আধিপত্যকে ভেঙে দেওয়া এতটা সহজ বিষয় না। তো এখানে অন্যান্য যে হল ক্যান্ডিডেট ছিল বা ছাত্রলীগের যারা হচ্ছে বড় পোস্টের নেতা ছিল, তাদের বিরুদ্ধে সরাসরি এক ধরনের যুদ্ধই বলা যায়, যুদ্ধ শুরু করে দেওয়া এবং তাদের রুম, অন্যান্য যে বাসস্থান, এগুলোকে উৎখাত করে ফেলার মাধ্যমে যে নজিরটা রাখে, এই নজিরটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে পৌঁছে যায় এবং সবগুলো হল থেকে এক ধরনের প্রতিহত করার ব্যাপারটা শুরু হয়। তো 15 জুলাই থেকে 16 জুলাই এবং 17 জুলাই সকালবেলার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ছাত্রলীগ মুক্ত হয়। এবং তখনই হচ্ছে আমরা যেটা দেখতে পাই যে 17 জুলাই যে গায়েবানা জানাজার প্রোগ্রাম থাকে, সেখানে আপনি দেখবেন যে যে কাতারগুলো ছিল গায়েবানা জানাজার, যে আবু সাইদ মারা গিয়েছিল 16 জুলাই, 17 জুলাই যে গায়েবানা জানাজার 7টা কফিন, 7জন ভাই মারা গিয়েছে, সেখানে হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল, ছাত্র শিবির বলেন বা বলেন ছাত্রলীগেরও একটা বিপ্লবী অংশ বা ছাত্র দল, অধিকার পরিষদ, যে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শের সাধারণ শিক্ষার্থী সবাই এক কাতারে ছিল এবং সবার মধ্যে একটা ইউনিটি ছিল। সেটা হচ্ছে একটা জায়গায় যে ইউনিটি, যে আমরা ছাত্র সমাজ বা আমরা যারা আছি, আমরা আমাদের দাবি আদায় করে নিব এবং আমাদের যেই হত্যা হয়েছে, শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে, এটার বিচার অবশ্যই আমাদেরকে করতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত হওয়ার পর তার আগের রাতে 16ই জুলাই প্রায় 1200 রাষ্ট্রীয় বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে মোতায়েন করা হয় এবং 17 তারিখের যে গায়েবানা জানাজার এবং কফিন মিছিলের যে প্রোগ্রাম, সেটাকে এক ধরনের পণ্ড করে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জোর করে টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ এবং অন্যান্য হামলার মাধ্যমে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব, এই সমস্ত রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এদেরকে মানে একরকম বিতাড়িত করে দেওয়া হয়। তারপরেও শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই ধরনের হামলা চালায়, একইভাবে একই কৌশলে তাদেরকে হচ্ছে বিতাড়িত করা হয়। তবে শিক্ষার্থীরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাদের হচ্ছে এই আন্দোলন চালিয়ে যায়। আমরা যেটা দেখি যে 18ই জুলাই থেকে যে প্রাইভেট ইউনিভার্সিটির যে মাঠে নেমে যাওয়া এবং পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওখানে এক ধরনের লিড দেওয়া বা অংশগ্রহণ করা, এর মাধ্যমে হচ্ছে আমাদের জুলাইয়ের আন্দোলনটা, জুলাইয়ের যে সরকার পতন আন্দোলন, যেটা কোটা আন্দোলন শেষে যে সরকার পতনের আন্দোলনটা, এটা এক ধরনের বলা যায় যে 17 জুলাই বা 18 জুলাই থেকে শুরু হয়। জি, অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই। আমি এখানে আপনাকে আরেকটা সম্পূরক প্রশ্ন করব, যে আপনি যেটা বলছিলেন যে আসলে এই যে পাবলিক ইউনিভার্সিটির পরে যখন আসলে আন্দোলনটা একেবারে থমকে গেল, কারণ যেহেতু আপনার হচ্ছে 18-17 তারিখের পরে আপনি যেটা বলছিলেন যে প্রায় 1200 বা 1500-এর মতো বাহিনী মোতায়েন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দিয়ে আপনাদেরকে দমন করার জন্য। তো এরপরে তো আসলে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরাই তো এই আন্দোলনটাকে আবারও চাঙ্গা করে এবং তারা সর্বত্র একেবারে আপনার ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ, এরপর আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্টরা সহ আপনার একেবারে কিন্তু রামপুর ওই জায়গাটা কিন্তু তাদের দখলেই ছিল। তো আপনার কাছে কি আসলে মনে হয় যে এই যে জুলাই যে চেতনা বিক্রি করার আমরা কথা বলছি, ধরেন আপনার হলেরই কোনো এক হচ্ছে শিক্ষার্থী বা আপনারই ব্যাচমেট বা আপনারই সিনিয়র এক বড় ভাই, যে হয়তো বা একটা স্যান্ডেল একটা গেঞ্জি পরে হচ্ছে ক্লাসরুমে যেত, সে আজকে ধরেন যে দামি দামি গাড়িতে উঠতেছে বা দেখা যাচ্ছে তার পোশাকের মধ্যে পরিবর্তন। তা আপনার কাছে কি মনে হয় যে এই যারা আসলে এই আন্দোলনটা করেছে তারাই আসলে আবার এই জুলাইয়ের যে চেতনা এটাকে আবার নিজেরাই বিক্রি করছে? এবং এই ক্ষেত্রে প্রাইভেট বলতে গেলে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের সংখ্যাটাই আসলে অনেক বেশি, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে। পাবলিকের কাতারে যদি বলি তাহলে তো আসলে যারা আসলে পলিটিক্স এর সাথে জড়িত বা যারা পলিটিক্স করতে চায় তারাই এই জিনিসগুলোর মধ্যে সব থেকে বেশি ইনভলভ। আচ্ছা, জুলাইয়ের যে আন্দোলন, এটা ছিল একটা সর্বজনীন আন্দোলন, অর্থাৎ এখানে সর্বস্তরের জনগণ এক সময় নেমে আসে। আমরা যদি দেখি, এখানে হচ্ছে শিল্পী গোষ্ঠী, এখানে হচ্ছে সাধারণ নাগরিক গোষ্ঠী, এখানে হচ্ছে অভিভাবক গোষ্ঠী,
হ্যাঁ, এখানে সর্বস্তরের জনগণই নেমে আসে। সো এখানে এটাকে আমরা শুধুমাত্র ছাত্রদের অভ্যুত্থান বলতে পারি না, ছাত্র জনতার একটা অভ্যুত্থান থাকে। তবে এখানে সমন্বয়ক যারা ছিল বা যারা ছাত্র সমন্বয়ক ছিল এবং এক গুরুত্বপূর্ণ আহ, আহ, নেতৃত্ব দিয়েছিল, তারা হচ্ছে তাদের প্রতি মানুষের হচ্ছে একটা বিশ্বাস, আশা, ভরসা এবং আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়। কিন্তু তারা হচ্ছে পরবর্তী যেটা আমরা দেখি যে জুলাইকে কুক্ষিগত করার একটা ব্যাপারটা নিয়ে আসে। এখানে আসলে পাবলিক প্রাইভেট এখানে ওইরকম কোনো বিষয়ে আলাদাভাবে বলা যায় না। তবে এখানে যে জিনিসটা আমরা দেখতে পাই, ছাত্ররা আসলে কুক্ষিগত করেছে এমনটা না। ছাত্রদের মধ্যে একটা ছোট্ট অংশ, একটা মহল, একটা সিন্ডিকেট, একটা ছোট্ট রাজনৈতিক এজেন্ডা বা একটা ছোট্ট রাজনৈতিক মহল যেটাকে আমরা বলতে পারি, তারাই হচ্ছে এই জুলাই আন্দোলনকে কুক্ষিগত করে নিয়েছে। জুলাই চেতনার বিক্রেতা বা চেতনা বেচার যে একটা ট্রেন্ড আমাদের রাজনীতিতে আছে, সেই জিনিসটা চর্চাই তারা করছে। অর্থাৎ আমরা যে কালচারের একটা পরিবর্তন চেয়েছি, একটা রাজনৈতিক কালচার, একটা সংস্কৃতির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি না। সেই পরিবর্তনটার এবং যে ইউনিটটা ছিল, সেই ইউনিটটা বিভাজিত করেছে, ভঙ্গ করেছে এই একটা ছোট্ট মহল, যে মহলটা সম্পর্কে আমরা সবাই জানি, যেটা আপনি মেনশন করেছেন, যারা হয়তো কিছুদিন আগে টি শার্ট, একটা স্যান্ডেল পরে হয়তো ঘোরাফেরা করতো। তো তাদের অর্থনৈতিক উন্নয়নের পিছনে যেই জিনিসটাই থাকুক সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে তারা এককভাবে যে জুলাইয়ের যে মালিকানা দাবি করে, জুলাই ঘোষণাপত্র হচ্ছে তাদের দল থেকে, তাদের থেকে হচ্ছে তারা ঘোষণা করবে, এই যে বিষয়গুলা, এগুলো আসলে অতিরঞ্জিত বিষয়। এই জিনিসগুলা সাধারণ জনগণ যেমন আশা করে নাই, সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আশা করি নাই, এবং সাধারণ শিক্ষার্থীদেরকেও এক ধরনের ব্লেমের শিকার হতে হচ্ছে এই একটা ছোট্ট মহলের কারণে। অনুপ ভাই, আমি আপনার কাছে আবার আসি, সেটা হচ্ছে এই যে আপনি বলছিলেন যে আসলে আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের মালিক, এই হিসাবে যে তারা বিষয়টাকে সবসময় তুলে ধরতো যে মুক্তিযুদ্ধের সর্বোচ্চটুকু ভূমিকা হচ্ছে আওয়ামী লীগের, বা মানুষও এটাই বিশ্বাস করতো যে আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের সময় সবকিছু করেছে, তাদের দলের নেতা কর্মীরাও। এরকম ভাবে কি এই জুলাইটাকে কি শুধুমাত্র নির্দিষ্ট একটা দলের দিকে কি আমরা চাপিয়ে দিচ্ছি? যদি বলি এনসিপির দিকে কি আমরা চাপিয়ে দিচ্ছি? যেরকম আমরা দেখি যে এনসিপির দিক থেকে একটা বিষয় এসেছে যে নাহিদ ইসলাম আপনার জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। তো এই জুলাইটা তো শুধুমাত্র নাহিদ ইসলামের একার ব্যক্তি কোনো সম্পত্তি না। বা আমরা কেন এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলছি না যে এই জুলাই ঘোষণা যদি আসতে হয়, তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দল, সংগঠন, তারা সকলে মিলে একটা বৈঠক করে সেখান থেকে আসলে যে বিষয়গুলো সব থেকে বেশি উঠে আসবে আমরা সেগুলোকে আসলে আহ এই জুলাই ঘোষণাপত্র রাখবো। মানে কেন এই জুলাইটাকে কেন আবার আমরা এই এনসিপির দিকে চাপিয়ে দিচ্ছি যে এটা তাদের সম্পত্তি, আমাদের না? এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। এটা আসলে কোনোভাবেই না কেউ দেয় নাই। জুলাইটা আসলে সর্বজনীন। জুলাইটা কোনো একক ব্যক্তির না, বা একক কোনো সংগঠন বা কারো না। দেখুন, আপনি যে কথা বলছেন সেটা গতকালকে না আজকের যে নিউজ, সেই নিউজে হয়তো আপনি দেখেন নাই। সেখানটায় নাহিদ ইসলাম তার বক্তব্য সরিয়ে নিয়েছেন। উনি বলেছেন যে আমরা এনসিপির পক্ষ থেকে একটি বার্তা দেব, সেটাকে ওনারা একটা নাম দিয়েছেন। ওনাদের নামটা আমি এক্সাক্ট মনে করতে পারছি না, খবরটা নিউজটা আমি দেখেছি। সেটা বলতেছেন যে আমাদের হলফনামা না জানি জানি ওরকম কি জানি একটা বার্তা দিবেন। মানে উনি কথা বলছেন না এমন না, বিষয়টা নিয়ে আমরা সবাই কথা বলছি যে নাহিদ ইসলাম যে জিনিসটা বলছেন সেটা একটা অযৌক্তিক বিষয়। তিনি এই ঘোষণাটা দিতে পারতেন কবে, সেটা হচ্ছে 8 আগস্টের আগে, যে উনি বলতে পারতেন যে আমরা জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ, যেটা জাতীয় সনদ, জুলাই জাতীয় সনদ, সেটি ঘোষণা করবো। উনি তখন বলতে পারতেন 8 আগস্টের আগে। উনি যখন 8 আগস্টের সরকারের একটি অংশ হয়ে গেছেন, তখন উনি আর এই ঘোষণাপত্র এককভাবে দিতে পারেন। আর বর্তমান সময়ের মধ্যে কখনোই দিতে পারেন না, কারণ উনি একটি দলের এখন আহ্বায়ক হয়ে গেছে। এখন যদি উনি যেটা দিবেন সেটা হচ্ছে দলের ইস্তেহার বা দলের একটা ঘোষণাপত্র মাত্র। এটা এনসিপির একটি ঘোষণাপত্র মাত্র। এটি কখনোই জাতীয় সনদ বা জুলাই সনদ হতে পারে না। সেই জায়গা থেকে উনি আজকে সরে এসেছেন এবং উনি আজকে ঘোষণা দিয়েছেন যে আমরা এই আগস্টের 3 তারিখে এনসিপির পক্ষ থেকে একটি এনসিপির ঘোষণাপত্র বা হচ্ছে এই সনদ ওনারা দিবেন। এটা জাস্ট উনি আজকে বলে আসছেন। এই যে আপনার রংপুরের যে উনি সফরে গেছেন, ওইখানে উনি এই কথাটা বলেছেন। তার মানে উনি কিন্তু সিস্টেমেটিকলি ওনার যে বয়ানটা ছিল, যে কথা ছিল, সেখান থেকে উনি স্টেটমেন্ট ছিল, সেখান থেকে উনি সরে আসছেন। উনি বুঝতে পারছেন ওনার ভুল হয়েছে, বলাটা ঠিক হয় নাই, এবং এটা নিয়ে হয়েছে। এখন জুলাই সনদ বা জাতীয় সনদ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটি অবশ্যই দিতে হবে। কেন দিতে হবে এটা একটু বলি। দেখেন, আজ থেকে 10 বছর পরে
বা মনে করেন এই যে নির্বাচন হলে যে সরকারটি আসবে, সেই সরকারটা আপনাকে বলবে না যে আপনি এই জুলাই যোদ্ধা যারা সম্মুখ সারিতে ছিল, যারা ফ্রন্টে সবার যাদেরকে চিনে, যাদের ছবি ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যদি বলে সন্ত্রাসী, সেটা বলার দেখতে রাখে। কেন বলতে পারে? কারণ সরকারের বিরুদ্ধে যে আমরা অবস্থান নিয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে যদি বলা হয় দেশদ্রোহী মামলা দেওয়া হয়, যে তারা একটি সরকারকে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে সরকারকে উৎখাত করেছে, যদি এই কথা বলে আমাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়, সেই মামলা আমরা ফেসে যাব। এখন জুলাই কেন দরকার ছিল, এই গণঅভ্যুত্থান কেন দরকার ছিল, এই বিষয়গুলো স্পষ্ট, এবং কেন করা হয়েছে এই বিষয়গুলো স্পষ্ট করা জরুরি। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে যেমন আপনার যেই ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ কেন সংগঠিত হয়েছিল, কি কারণে করা হয়েছিল এবং কি লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেগুলো কিন্তু স্পষ্ট করেছে, যাতে এই মুক্তিযুদ্ধকে কেউ কোনো ধরনের বিকৃত না করতে পারে। ঠিক একইভাবে এই জুলাইকে কেউ যদি বিকৃত না করতে পারে, কেউ যদি নিজের দলীয় এজেন্ট হিসাবে ব্যবহার না করতে পারে, জুলাইকে বিক্রি করে কেউ যাতে নতুন দোকান খুলে না বসতে পারে, কেউ তার নিজের দলের প্রচারণার জন্য জুলাইকে না বিক্রি করতে পারে, এই কারণে এই জুলাই জাতীয় সনদ এটি ঘোষণা করা জরুরি। এটি সার্বজনীন এবং সবার, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষ, যেটাই বলেন বর্তমান সময় সবার, কারণ এই ক্ষেত্রে আন্দোলন করছে সারা বাংলাদেশ, সবাই আন্দোলন করছে, এটা কোনো একক নেতৃত্ব হয়নি। যখন হ্যাঁ, মুখপাত্র হিসাবে নাহিদ ইসলাম, তারপর হচ্ছে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা কয়েকজন এখানটা কাজ করেছে, কিন্তু তারা কিন্তু ওই চট্টগ্রামে যে নেতৃত্ব দেয় নাই, বা ওই যাত্রাবাড়িতে যেখানে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু কেউ যা নেতৃত্ব দেয় নাই, বা রামপুরার কথা বলেন, আপনি উত্তরার কথা বলেন, এইসব জায়গায় কিন্তু কেউ যা নেতৃত্ব দেয়, ওই ক্ষেত্রে স্থানীয় মানুষজন, সাধারণ জনগণ কিন্তু এখানে নেতৃত্ব দিয়েছে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে, এই আন্দোলনটা সার্বজনীন আন্দোলন ছিল। তো এটা কেউ যদি বলে যে আমার দলের বা আমরা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছি এই কারণে এই আন্দোলন আমাদের, বা আমরা এই দল থেকে এখন আর এই দল গঠন করছি এই কারণে আমরা এই আন্দোলনকে আমাদের নিজেদের সকল মানে ফসল মনে করব, এরকম ভাবার কোনো জায়গা নাই। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি আবারও অর্ণব ভাই আপনার কাছে আসছি। সেটা হচ্ছে এই যে আমরা একটা স্লোগান দিয়েছিলাম যে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। তো এই আপোষটা আসলে কার বিরুদ্ধে ছিল? শুধুমাত্র যে শেখ হাসিনার প্রতি তো ছিল না, ছিল পুরো সিস্টেমটার প্রতি। এই যে দুর্নীতিগ্রস্ত একটা সিস্টেম, এই যে ফ্যাসিবাদী কাঠামো, প্রত্যেকটা ক্ষেত্রে যে আসলে এই যে আওয়ামী লীগের দোসরদের দ্বারা মানুষের নিপীড়ন, সকল কিছুই মধ্যেই তো আসলে আমরা এই আপোষটা করিনি। তো এখন আপনার কাছে আসলে কি মনে হচ্ছে যে এই যে জুলাইয়ের যে চেতনা, এই চেতনাকেই আসলে কাজে লাগিয়ে কি এই ধরনের আসলে মানে আপোষগুলোকে অনেকে মেনে নিচ্ছে কিনা নিজের স্বার্থের জন্য, বা ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তির স্বার্থে, বা নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে? ধন্যবাদ মিরাজুল আবেদিন, সুন্দর প্রশ্ন করার জন্য। আমি আপনার কথার উত্তর দেবো তার আগে বলি যে আমাদেরও কিছু ভুল আছে। আমরা একটা কথা বলি, এই আন্দোলন করতে যে জুলাইয়ের 22 তারিখে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, এবং 6 তারিখ সন্ধ্যার সময় ছাড়া পাই। 7 তারিখে আমি যখন খবর দেখি বা বিভিন্ন জায়গায় বের হয়, তখন দেখি যে এই আন্দোলনে আসলে আমরা যারা সম্মুখ সারিতে আরো অনেকেই ছিল, বিনামিন মোল্লা, তারপর আপনার নাজমুল হাসান, যে রাকিব মাহমুদ আমার সাথে এখনই রয়েছে সঞ্চালনা প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, এছাড়া আরো অনেকেই আছে যাদেরকে বিশেষ করে যারা ছাত্র অধিকার পরিষদ করছে। আমি স্পষ্ট করে যদি বলি, যারা ছাত্র অধিকার পরিষদ করে, আমরা যে তাদের সবাইকে এই আন্দোলন থেকে মাইনাস করা হচ্ছে। তারা এই আন্দোলনের কেউ নয়, এইভাবে করে উল্লেখ করা হয়েছে। এবং বৈষম্য বিরোধীর যে কমিটি ঘোষণা করা হয়েছে, আপনারা দেখছেন একটি কমিটি করছে স্বঘোষিত, নিজেরা নিজেদেরকে ঘোষণা করছে 158 জনের। সেইখানটায় ছাত্র অধিকার পরিষদে শুধু নাজমুল হাসান, রাকিব আর আসাদ বিন রনি, এই 3 জন বাদে কাউকে রাখা হয় না। এবং এই 3 জন এখন কিন্তু ছাত্র অধিকার পরিষদ করেন, এবং তাদেরকে বলা হয়েছিল যে ছাত্র অধিকার পরিষদ ছেড়ে দিতে হবে। হ্যাঁ, নাজমুল হাসান করে, এখন তিনি হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। আপনি দেখেন যে কথাটা বলছিলেন, এই যে পিছের যে কথাটা বলছি, তার উদাহরণ এখন আমি, নাজমুল হাসানকে আপনারা দেখেছেন তার কোন ধরনের পরিবর্তন আসছে আন্দোলনের পরে? তার পোশাকে, তার চলাতে ফেরাতে, গাড়ি দেখছেন তাকে গাড়িতে চলতে, কিন্তু আমরা দেখছি যে
যারা একটা সময় আমার ফেসবুকে যদি আপনারা দেখেন, কিছুদিন আগেও আমি একটা ছবি শেয়ার দিছি যে 2021 সালে ঈদের দিন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে তৎকালীন সভাপতি বিনিয়ামিন মোল্লা ভাই সহ আমি আরো কয়েকজন বসা, আমার বাম সাইডে আব্দুল কাদের বসা এবং আমার সর্ব ডানে হান্নান মাসুদ বসা। ঠিক আছে, ক্যাপ মাথায়, কালো ক্যাপ এবং চশমা পরে। ওর ড্রেস আপটা দেখবেন তখনের, যে তখন এটা কিন্তু আমার অনেক জুনিয়র, হান্নান মাসুদ এবং আব্দুল কাদের দুজন আমার বয়সে অনেক জুনিয়র, ব্যাচে অনেক জুনিয়র তারা। ঠিক আছে, তখন তারা আসতো ছাত্র অধিকার পরিষদে, তারা প্রথম তখন জয়েন করে 1 বছর হয়েছে, 6 মাস হয়েছে। তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটিতে তারা আসতো আমাদের কাছে এবং বলতো, ভাই কিভাবে কি করা যায়, ভাই তো আসেন কথা বলি, গল্প করে আড্ডা দিয়ে ক্যাম্পাসে আইসেন ভাই। এখন তারা কোটি টাকার গাড়িতে চলে। আব্দুল হান্নান মাসুদ আপনারা দেখেছেন যে তিনি অফিসে বসেন, দামি ঘড়ি, এই যে বিষয়গুলো। এখন রাকিব মাহমুদ আমার সাথে যিনি আছেন, উনি খুব সুন্দর বলছেন যে কারোর ভিতরে গ্রিডি কাজ করছে, লোভ লালসা কাজ করা, ঠিক আছে, রাজনীতি আসলে। এখন এটা যারা কন্ট্রোল করতে পারে, দেখেন আমরাও তো রাজনীতি, আমাদের কাছে তো অনেক মানুষই আসে, কিন্তু আমরা মানুষকে স্বার্থহীন ভাবে উপকার করে দেওয়ার চেষ্টা করি। যেখানটা যদি কোনো ধরনের কোনো সুযোগ সুবিধার ইয়া থাকে বা আমাদেরকে সেটা দিয়ে, আমরা সেটা কিন্তু গ্রহণ করছি না। আমাদেরকে অফার দেয় না, বিষয়টা এমন না, কিন্তু আমরাও অফার পাই। রাকিব মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রানিং ছাত্র, তাকেও কিন্তু অফার পাচ্ছে। সামনে ডাকসু ইলেকশন, তাদের ভালো অবস্থান দেখবে, নিয়মিত তারা অফার পাচ্ছে, সবাই পাচ্ছে, আমি মনে করি অনেকেই পাচ্ছে, কিন্তু কেউ গ্রহণ করছে আবার কেউ গ্রহণ করছে না। কেন করছে না? রাজনীতিতে শর্ট টাইম বলতে বা শর্টকাট বলতে কিছু নাই, এটা বৃহৎ একটা প্রসেস। আজকে যারা এই যে জনগণ এখন খুবই সচেতন, যারা লোভের বর্ষবর্তী হয়ে এই সুবিধা ভোগ করেছে, আগামীতে তারা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে তারা টিকে থাকতে পারে নাই। ক্ষমতার এত দাপট দেখো, তারা টিকে থাকতে পারবে। আর এখানে নতুন যারা, সেটা তো এখনো অনেক ছোট বাচ্চা, শিশু বলতে গেলে, তো তারা টিকে থাকতে পারবে না। বাংলাদেশের জনগণ কোনো ফ্যাসিস্টকে বা কোনো লোভীদেরকে বাংলাদেশের জায়গা দেয়। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে যারা এই ধরনের কাজ করছে, আমি কয়েকজনের নাম বলছি, সেটা হচ্ছে সবার সারা জনগণের সামনে চলে আসছে, কারণ নাম বলতে চাইনি, কিন্তু উদাহরণের স্বরূপ যেহেতু প্রসঙ্গটা চলে আসছে, যেটা সবার সামনে চোখে বেঁধে যায়, যেখানটা সাংবাদিকরা তুলে ধরছে, সেখানটা আসলে ওপেন সিক্রেট হয়ে গেছে। এটা না বলার কিছু নাই। তবে হ্যাঁ, কেউ যদি আমার কথায় মনক্ষুণ্ণ হয়ে থাকে, যাদের নাম নিয়েছে তারা যদি মনক্ষুণ্ণ হয়, এগুলো ইতিহাস, এগুলো ভোলার কিছু নাই, বাস্তব উদাহরণ যেটা সেটাই আছে। তারপর যদি মনক্ষুণ্ণ, আমি দুঃখ প্রকাশ করে নিয়েছি, এইখানেই লাইভে বলে দিচ্ছি, সেটা সমস্যা নেই। কেউ যদি দুঃখ প্রকাশ করে, ছোট ভাইরা যদি রাগ করে দেখে, মন খারাপ করে, সেটার জন্য আমি বলছি। কিন্তু এছাড়াও কিন্তু আরো অনেক ব্যক্তিরা আছে যাদের চলাফেরায় পরিবর্তন এসেছে, আর যাদের আসে না, তারাই আসলে দেশের জন্য কাজ করে যাচ্ছে। যারা দেশের জন্য, ব্যক্তির জন্য কাজ করে যাচ্ছে, তারাই আসলে তাদের এই যে আপনি যেটা বললেন যে ভাই, তাদের পোশাক আশাকে, তাদের চাল চলনের পরিবর্তন, তাদের সম্পদের পরিমাণ বেড়ে গিয়েছে। আসলে তারা রাজনীতি করতে আসে না, তারা সুবিধা ভোগ করতে আসে। একটি আন্দোলনকে পুঁজি করে তারা হয়তো বা কিছু সুবিধা নিচ্ছে, সাময়িক সুবিধা। পরবর্তীতে দেখা যাচ্ছে যে সামনের ইলেকশনের পরে হয়তো এখন তারা একটা ভালো অবস্থানে বা কিছু ছাত্রদের সমর্থন আছে বা সরকারের একটা স্টেকের জায়গা আছে দেখে হয়তো তারা বেঁচে যাচ্ছে। কিন্তু সামনে যখন একটা গভর্নমেন্ট রান করবে, তখন কিন্তু দুর্নীতি দমন কমিশন বা এই যে বিভিন্ন সংস্থা, তাদের কিন্তু আবার ডাকবে, তখন কিন্তু তাদের খোলসটা বের হয়ে আসবে। তো যারা লং টাইম রাজনীতি করতে চায়, তারা কিন্তু এই জিনিসগুলো এড়ায় চলে। আপনাদেরকে একটা ছোট কথা বলি, ডাকসুর সাবেক বেবি নুরুল হক নূর ভাই, ওনাকে কখনো দেখেছেন? উনি বলেছে যে আমি এই আন্দোলনের ঘোষক। তিনি কিন্তু মাইর খেয়ে জেলে, তার রিমান্ডে মেরে তারাকে কিন্তু সোজা হাঁটতে পারে নাই। সেই লোকটা কোর্টে দাঁড়িয়ে বলছে যে 90% পতন হয়েছে, 10% ধাক্কা দিলে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। তা ওই যে 71-এ যেটা দেখেছে, 7 মার্চের যে ভাষণটা, ঠিক আছে, বা কালুরঘাটের যে ভাষণটা, এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। কিন্তু আমি এই নতুন বাংলাদেশে একটা ব্যক্তিকে দেখছি যে তার কৃতিত্ব নিজে কখনো স্বীকার করে না, সেটা হচ্ছে ডাকসুর ভিপি নুরুল হক। এই যে নূর ভাইয়ের মতো যে রাজনীতিটা, তার যে বিচক্ষণতা, যে আমি আমার ক্রেডিট নেব না, জনগণ বলবে। এই যে আজকে আমি অর্ণব হোসেন বলছি
এই জিনিসটা যে তার ক্রেডিটটা তাকে বড় করে বলছে। আর যারা নিজের ক্রেডিট নিয়ে টানাটানি করছে যে আমি আন্দোলনে অমুক করছি তমুক করছি, তাদেরকে কিন্তু জনগণ প্রত্যাখ্যান করছে। তা সেই জায়গাটা হচ্ছে দেখার বিষয় যে আসলে লং টাইম রাজনীতি কারা করবে, জনগণ কাদেরকে গ্রহণ করবে। হয়তোবা সাময়িক আপনি কিছুটা ফ্যান ফলোয়ার্স পাবেন, কিছুটা ও, সঙ্গম পাবেন, মানে জনগণ হঠাৎ করে পাইছে একটা আন্দোলন হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেখানটাতে বা আপনাকে অনেকে পছন্দ করছে, তার মানে এটা না যে তারা আপনাকে সবসময় পছন্দ করবে। কিন্তু যেটা ধীরে এবং যে বলে না সবুরের ফল সবচেয়ে মিষ্টি হয়, বিষয়টা এটা যে আস্তে আস্তে যেটা আপনার প্রতি মানুষের ফেইথ তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, আস্থা ভরসার জায়গা তৈরি হবে, সেটা হচ্ছে লং টাইম চলবে। অল্প দিনে আসলাম আর গেলাম, সেটা খুব অল্প সময় আসবে, খুব অল্প সময় চলে যাবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এবার সর্বশেষ প্রশ্ন নিয়ে রাকিব মাহমুদ ভাই, আমি আপনার কাছে আসছি। যেমন অনব ভাই যে বিষয়গুলো বলছিলেন যে আসলে লং টার্ম আমি একটা একটু রাজনীতি। বলি, আমি একটু বাইরে আছি, আমার গাড়ি একটু পরে ছেড়ে দিলে আমাকে একটু এখান থেকে লিভ নিতে হবে। আমি আজকের মতো এখানে আহ, থাকতে পারছি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি মিনাজুল আবেদিনকে, এবং আমার সাথে যে আছেন আমার আরেকজন রাকিব হোসেন, ওনাকেও ধন্যবাদ জানাই। এখানে আমি আজকে বিদায় নিচ্ছি। আপনাকেও আল্লাহ ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ অনব ভাই। জি, আমি সর্বশেষ প্রশ্নে আমি রাকিব মাহমুদ ভাই আপনার কাছে আবার অর্ণব অর্ণব হুসেন ভাই, তিনি যে বিষয়গুলো বলছিলেন, যে যাদের নাম বলছিলেন, যে ছাত্র অধিকার পরিষদের থেকে যারা আসলে সমন্বয়ক ছিলেন, বা ঢাকা কলেজের রাকিব আহ, 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 রাকিব ভাইয়ের কথা যদি বলি, বা আপনি যে নাজমুল হাসান, বা ছাত্র অধিকারে যে আরো কয়েকজন আছে, বা এই যে এই ব্যক্তিগুলোর তো আসলে চালচলনে কোনো পরিবর্তন হয়নি। তারা আগেও যেরকম ভাবে চলাফেরা করতেন, এখনো ওইরকম ভাবে চলাফেরা করছেন। কিন্তু যারা বর্তমানে আসলে এনসিপি তে রয়েছেন, এদের অনেকেরই হয়তোবা হচ্ছে আপনার নর্মাল চলাফেরা করে, কিন্তু অধিকাংশের যে বিষয়গুলো আমাদের চোখে পড়ে, যে হ্যাঁ কিছু একটা পরিবর্তন হয়েছে, যার ফলে আসলে এত আর কি পরিবর্তন লক্ষ্য করা যায়। তো ওই জায়গা থেকে আপনার কাছে আসলে কি মনে হয় যে মানে অনব ভাই যেটা বলছিলেন, যে আসলে যারা আসলে লং টার্ম রাজনীতি করতে চায়, এরা আসলে কোনোদিনই হুট করে আসলে লোভে পড়ে আসলে এই কাজগুলো করবে না। তো আপনার কাছে কি আসলে মনে হয় যে এই যে মানে এনসিপি যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, সেই জায়গাটা কি তারা আসলেও গিয়েছেন, নাকি শুধুমাত্র একটা সাময়িক সময়ের জন্য তারা জনপ্রিয়তা পেয়েই এই কাজগুলো তারা করছেন? আচ্ছা, এই যে নতুন রাজনীতি বা এই যে সংস্কারের বিষয়টা, এই বিষয়টা হচ্ছে যত দীর্ঘদিন যাবত হচ্ছে কন্টিনিউ করা যাবে, তত দীর্ঘদিন যাবত কিন্তু ক্ষমতার স্বাদ গ্রহণ করা যাবে। তো এনসিপি তো ক্ষমতায় নাই, যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখি, আমরা দেখি যে নাহিদ ইসলাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের হচ্ছে ছাত্রদের প্রতিনিধিত্ব করার জন্য সে হচ্ছে উপদেষ্টা হিসেবে ছিল, কিন্তু সে এসে আবার কি হলো, এনসিপির আহ্বায়ক হলো। তার মানে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাই যে যে ছাত্র প্রতিনিধি আছে বা আমরা যে সরকার দেখতে পাই, সরকারের যে বডি আছে, এটা পুরাটাই হচ্ছে এনসিপির এক ধরনের বডি, বা এই সরকার থেকে আমরা যে এনসিপি গঠনটা দেখি, এক ধরনের কিংস পার্টি গঠন আমরা দেখি, ঠিক আছে। তো এইখানে যে এনসিপি যে বিষয়টা আমরা দেখি, তারা হচ্ছে সরকার গঠন করেছে, এবং 5ই আগস্টের পরে যে রাষ্ট্রীয় বাহিনী, যারা বাহিনীর যে প্রধান যারা ছিল, বিমান বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, তো সেখানে তারা হচ্ছে এক ধরনের চাপ প্রয়োগ করে, বা এক ধরনের যে ছাত্র জনতা তাদের পক্ষে, এরকম একটা বিষয় নিয়ে তারা হচ্ছে সরকার গঠন করে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই ওয়েলকাম জানাই, এবং তার বিরুদ্ধে আমরা তেমন একটা কথা শুনতে পাই না, এবং তিনি আসলে দেশের জন্য কাজ করতে এসেছেন। কিন্তু এখানে যে ছাত্র প্রতিনিধি আমরা দেখতে পাই, তারা যে এক ধরনের উপদেষ্টা তারাই সিলেকশন করেছে, একজন তারা নিজেরা উপদেষ্টা হয়েছে, অর্থাৎ সরকারটাই যেন তারা চালাচ্ছে, দেশটাই যেন তারা দখল করে নিয়েছে। তো এখানে তারা যে ক্ষমতার স্বাদ বা ক্ষমতার যে এই যে এত অর্থ সম্পদের যে একটা উপার্জনের একটা যে পন্থা, এই জিনিসটা থেকে তারা বের না হওয়ার জন্য, এবং এই জিনিসটা মধ্যেই তারা তাদের দল, তাদের এনসিপি কে আরো এস্টাবলিশ করার জন্য, সংগঠনকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা হচ্ছে সংস্কার, তারা হচ্ছে নতুন বন্দোবস্ত, এই শব্দগুলো ব্যবহার করে। কিন্তু আমরা সংস্কার, নতুন বন্দোবস্তের আসলে খুব একটা দেখা পাই না। আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আমরা আসলে খুব একটা দেখতে পাচ্ছি না। যেমন তাদের যদি এই যে জুলাই পদযাত্রা, যেটা 64 জেলা মিলে করবে, এখানে আসলে কি পরিমাণে খরচ হতে পারে আপনি নিজেও আসলে ধারণা করতে পারেন। অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু এত পরিমাণে মানে এত সময় নিয়ে বা এত পরিমাণে খরচ করে কিন্তু এই ধরনের কোনো কর্মসূচি দেয়নি। তাদের অন্যান্য দলও দিচ্ছে নিজেদের মতো করে, তবে সেগুলো কিন্তু আসলে ছোটখাটো, বা ওগুলোতে আসলে অর্থ অত বেশি লাগবে না। কিন্তু আপনি দেখেন যে 64 জেলায় আসলে তারা যাবে, সেখানে প্রত্যেকটা জেলায় তারা থাকবে এক এক দিন করে, এই যে এরকম ভাবে আস্তে আস্তে যে মানে করছে যে বিষয়টা, তো এখানে তো আসলে অনেক খরচের একটা বিষয়
বিষয় আছে। তো তা এই বিষয়গুলো থেকে আসলে বোঝা যায় যে তাদের আসলে অর্থ আসলে তাদের কাছে কি পরিমাণে আসলে থাকলে এই ধরনের কর্মসূচি তারা নিতে সাহস পায়। আবার আরেকটা বিষয় যেটা যে তারা যে রংপুরে গিয়েছিল, সেখানে রংপুরে আবু সাইদের যে বিলবোর্ড যেটা আসলে ছিল হাত প্রসারণ করে দেওয়া, ওই জায়গাটা কিন্তু আসলে এনসিপি সেটা সরিয়ে আপনার তাদের রাজনৈতিক একটা ব্যানার লাগায় এবং পরবর্তীতে যাই হোক বিতর্কিত ইস্যু তৈরি হয়, কিন্তু তারা সেটি সরিয়ে দিয়েছে। তো এই যে আমরা আজকে আলোচনা করছিলাম যে জুলাই চেতনা বারবার করে কথা বলছিলাম, এই জুলাই চেতনা আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের কাজকর্মের কারণে এই জুলাই চেতনাটাও একসময় আসলে শুধুমাত্র এনসিপির হাতেই চলে যাবে? মানুষে মনে করবে যে যেহেতু এনসিপির নেতারাই সেই সময় সমন্বয়ক ছিলেন, তো এই বিষয়টা তাদেরই, এবং এই জুলাই চেতনাও একটা সময় যেরকম ভাবে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশ থেকে অনেক অর্থ পাচার হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষে নিপীড়ন করা হয়েছে, এই জুলাই চেতনাও একটা টাইমে এই ধরনের একটা জায়গায় চলে যাবে। আচ্ছা, জুলাই চেতনা বা আমরা যদি বলি জুলাই অভ্যুত্থানের যে সমন্বয়কদের ব্যাপারটা, এখানে যে সমন্বয়কজন ছিল কেন্দ্রীয় 158 জন সমন্বয়ক, এখানে শুধুমাত্র বর্তমান যে এনসিপির নেতা বা বর্তমান তাদের যে ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদের নেতারাই ছিল এমনটা না। এখানে ছাত্র শিবির ছিল, এখানে ছাত্র অধিকার পরিষদ ছিল, এখানে অন্যান্য রাজনৈতিক সংগঠন ছিল, বাম সংগঠন ছিল। তো এখানে সবকিছু মিলেই মানে সবার ইউনিটি মিলেই আসলে একটা নেতৃত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এনসিপির যারা যোগদান করেছে বা বর্তমান যে এনসিপি আমরা দেখতে পাচ্ছি, তাদের যেই এজেন্ডা, তাদের সংস্কার, তারা হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা বলে, এই বিষয়টাকে কাজে লাগিয়ে তারা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে সাজিদ আলমের এত বড় যে শোডাউন গাড়ি দিয়ে, তারপর এই যে আমরা মাসুদের যে বিষয়টা, তার নাম তো মংলা মাসুদি হয়ে গেছে। তো এই যে বিষয়গুলা, তারপর অন্যান্য যেই তাদের যে রাজনৈতিক নেতাকর্মী আছে, তাদের যে বিপুল অর্থ এবং তারা যে জুলাই পদযাত্রার কথা বলছেন, এখানে যে বিপুল অর্থের যে যোগান, এগুলো আসলে কোত্থেকে আসে? এটার যে একটা উৎস থাকতে হবে, এই উৎসটা কোত্থেকে? তারা তো চাকরি করে না, তাদের নির্দিষ্ট করে ইনকাম নাই। তো এখানে তারা যে এই বিষয়টা তারা দাঁড় করা, যে তাদের ওয়েল উইশার বা তাদের যে শুভাকাঙ্ক্ষী, তাদের থেকে যে ইনকাম আসে, কিন্তু শুভাকাঙ্ক্ষী বা ওয়েল উইশার যে বিষয়টা, এটা আসলে একটা ঘোলাটে ব্যাপার, একটা ধোঁয়াশা ব্যাপার। তারা হচ্ছে এটাকে পুরোপুরি ভাবে তারা হচ্ছে ক্লিয়ার করে না। তো এখানে আমরা তাদের সরকার ক্ষমতায়, এক ধরনের সরকারকে হচ্ছে তারাই চালাচ্ছে বা সরকারে তাদের হচ্ছে প্রতিনিধিত্বকারীরা আছে। তো বিভিন্ন ধরনের নিয়োগ বলেন, বিভিন্ন ধরনের তদবির বলেন, বিভিন্ন ধরনের সুপারিশ, এই যে বাণিজ্যগুলো, এর মাধ্যমে যে বিপুল অর্থের যেই ইনকাম, যেমন তারা হচ্ছে যে ইন্টারকন্টিনেন্টালে যে ইফতার পার্টি করেছিল, সেটা হচ্ছে মানে একটা লাক্সারিয়াস একটা ইফতার পার্টি বলা যায়, যেটা হচ্ছে একটা বড় এস্টাবলিশড দল বা অনেক আগে গঠিত হয়েছে এরকম রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হয়নি। তো এই জিনিসগুলো আসলে উৎসগুলো কি, এগুলার তথ্য, সঠিক তথ্য হয়তো এই যে অর্ণব ভাই যেটা বলেছেন, বিভিন্ন যে এজেন্সি বা যে বিভিন্ন যেই গোয়েন্দা সংস্থা যেমন এনএসআই, ডিজিএফআই, তাদের কাছে এই ইনফরমেশন গুলো অবশ্যই আছে, বা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যেটা দুদক, এদের কাছে অবশ্যই এগুলোর তথ্য আছে, ইনফরমেশন আছে। কিন্তু ক্ষমতার যে একটা বলয়, আমরা জানি ক্ষমতার যে একটা নেতিবাচক দিক, সেটার কারণে হয়তো এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং তারা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে জনগণের সামনে তুলে ধরতে পারছে না। তবে এই জিনিসগুলো যতই মূলা ঝুলানো হোক জনগণের সামনে, জনগণ এই জিনিসগুলো হচ্ছে স্পষ্টভাবে বুঝতে পারে যে এত অর্থের উৎস এগুলো আসলে কোত্থেকে আসে বা কিভাবে আসে। জুলাই পদযাত্রায় তারা যে আবু সাইদের ইয়ার জায়গায় যে তারা যে তাদের নিজের দলের যে ইয়ার, অর্থাৎ পুরোটা জুলাইটাই যেমন তাদের সম্পত্তি, বা পুরো জুলাই, পুরো দেশ, নতুন একটা দেশ যেন স্বাধীন হয়েছে, নতুন একটা দেশের যেন সম্পত্তি মালিকানা তারা পেয়ে গেছে। মানে বিগত ফ্যাসিস্ট হাসিনার সময় আমরা যেটা দেখতে পাচ্ছি, ঠিক সেরকম একটাই রাজনৈতিক কালচারই আমরা আসলে দেখতে পাচ্ছি। জি, আজকে দর্শক মন্ডলী আমাদের আলোচ্য বিষয় ছিল আসলে জুলাই চেতনার দাম কত। এই জুলাইটাকে এক একজন এক এক রকম ভাবে আসলে ব্যবহার করছে। যারা আসলে প্রকৃত এই জুলাই যোদ্ধা, তারা কিন্তু কোনো রকমের বিনিময় না নিয়ে, যারা রাজনীতি করার ইচ্ছা আছে তারা কিন্তু রাজনীতি করছে, আর যাদের ঘরে ফিরে যাওয়ার কথা তারা কিন্তু অলরেডি ঘরে ফিরে গেছে। কিন্তু যারা এই জুলাইটাকে কুক্ষিগত করে জুলাই চেতনাকে কাজে লাগিয়ে বা নিজেদের এই যে পাবলিসিটি বা এই যে একটা ফ্যান বেস তৈরি হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আসলে বিভিন্ন ধরনের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে টেন্ডারবাজি বা বিভিন্ন সুপারিশ, এই ধরনের কাজগুলো কিন্তু করে কিন্তু মনে হয় যে তারা আজকে একেবারে তাদের অর্থ সম্পত্তি তারা আসলে পরিপূর্ণ হয়ে গেছে। একটা সময় আমরা দেখেছি যে আসলে শেখ হাসিনা সে নিজে বলতো যে আমার যে ড্রাইভার সে হচ্ছে 400 কোটি টাকার মালিক। ওই বিষয়গুলো কিন্তু আজকে আমরা দেখি যে উপদেষ্টাদের পিএসরা
তার থেকেও বেশি, 1,000 কোটি টাকা সম্পত্তি আছে বলে আমরা নিউজে দেখতে পাই। তো এইটা কিন্তু আসলে কোনোভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত না। এটা মনে হয় যে আওয়ামী লীগ যেভাবে আসলে এই যে মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়েছে, বা এই চেতনার বলেই কিন্তু তারা এই যে স্বৈরাচার হিসেবে তৈরি হয়েছিল, সেই একই কাজ কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি যে কোনো একটা দল বা কোনো একটা গোষ্ঠী তারা এই জুলাই চেতনাকে নিজেদের কাছে কুক্ষিগত করছে। এবং এরকমটা যদি আসলে চলতে থাকে কিন্তু, তাহলে কিন্তু রাজনীতিতে নতুন বন্দোবস্ত আর কখনোই আসবে না, এবং আবারও এই আওয়ামী লীগের মতোই কিন্তু অবস্থা তাদেরও হতে পারে ভবিষ্যতে, কল্পনা করা যায়। তো আজকে রাকিব মাহমুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যেহেতু অনব ভাইয়া অলরেডি আমাদের থেকে লিভ নিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক মন্ডলী আজকে এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।